2005 সালে তার বয়স ছিল 50 বছর। পেশায় একজন কৃষক। প্রথম স্ত্রী ও 5 ছেলেকে রেখে দ্বিতীয় বিয়ে করেন। চায়না খাতুন, সাথে টিম 360 ডিগ্রি। ঘড়ির কাঁটায় তখন রাত 3টা। গাজীপুরের বাসন গ্রামের উদ্দেশ্যে চলছে র্যাবের গাড়ি, সাথে টিম 360 ডিগ্রি। মাঝপথে এসে র্যাব এবং টিম 360 ডিগ্রি সদস্যরা একটা পরিকল্পনার ছক আঁকলো। আমরা ওই দুইটা বাসা থেকে ওই 5 জনকে আমরা পিক করবো। তার বড় ছেলেদের যে মামা, ঠিক আছে, তার সে একটা বাসা, ওই বাসা থেকে মামাকে পিক করবো। পরিকল্পনা শেষে আবারও যাত্রা শুরু। মোড়ে এসে 3টি দলে ভাগ হয়ে গেল অভিযানকারী দলটি। একটি দল থেকে গেল এই মোড়ে। এবার শুরু হলো পায়ে হাঁটার পথ। দ্বিতীয় দলটি গেল রমজানের বাড়িতে। সালে তার বয়স ছিল 50 বছর। পেশায় একজন কৃষক। প্রথম স্ত্রী ও 5 ছেলেকে রেখে দ্বিতীয় বিয়ে করেন। চায়না খাতুন। 2005 সালে তার বয়স ছিল 25 বছর। তিনি মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী। 2005 সালে তার বয়স ছিল 50 বছর। পেশায় একজন কৃষক। প্রথম স্ত্রী ও 5 ছেলেকে রেখে দ্বিতীয় বিয়ে করেন। চায়না খাতুন। 2005 সালে তার বয়স ছিল 25 বছর। তিনি মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী। ইমরান। সেই সময়ে তার বয়স ছিল 4 বছর। 2005 সালে তার বয়স ছিল 50 বছর। পেশায় একজন কৃষক। প্রথম স্ত্রী ও 5 ছেলেকে রেখে দ্বিতীয় বিয়ে করেন। চায়না খাতুন। 2005 সালে তার বয়স ছিল 25, সাথে টিম 360 ডিগ্রি। ঘড়ির কাঁটায় তখন রাত 3টা। গাজীপুরের বাসন গ্রামের উদ্দেশ্যে চলছে র্যাবের গাড়ি, সাথে টিম 360 ডিগ্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আমি উপস্থিত ছিলাম। কি জন্য আজকে আমরা দেখব কিভাবে বাবাকে কিভাবে একটা ছেলে হত্যা করলো। এই বিষয়ে আমরা খুবই আর কি, শুধু হত্যাই করছে না, তারা গুম করে ফেলে দিচ্ছে। এখনকার যুগে দেখেন পিতামাতা কিভাবে সম্পর্ক ঠিক থাকবো, মানে কিভাবে চায় যে আমার ছেলের মানে বাপের থেকে কিভাবে ছেলের সম্পত্তি নিব, এই লোভে দেখেন বাপরে গুম করে ফেলে দিছে। এই নিয়ে অনেক দুর্দান্ত একটা আর কি মানে মুখোশ উন্মোচন ইনশাল্লাহ আমরা সবাই দেখবো। চলুন, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। 2005 সালে তার বয়স ছিল 50 বছর। পেশায় একজন কৃষক। প্রথম স্ত্রী ও 5 ছেলেকে রেখে দ্বিতীয় বিয়ে করেন। চায়না খাতুন। 2005 সালে তার বয়স ছিল 25 বছর। তিনি মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী। ইমরান। সেই সময়ে তার বয়স ছিল 4 বছর। এই ইমরান চায়না খাতুনের একমাত্র ছেলে। মোহাম্মদ আলীর প্রথম সংসারের বড় ছেলে রমজান আলী, দ্বিতীয় জন আহসান আলী, তৃতীয় ছেলের নাম বাবুল হোসেন, আরফান আলী চতুর্থ, আর ছোট ছেলের নাম আকরাম আলী। তবে গাজীপুরের বাসন গ্রামের এই 3 জন এখন শুধুই স্মৃতি। 2005 সাল থেকে এখন পর্যন্ত 3 জনই নিখোঁজ। আনুমানিক 10-12 বছর আগে হঠাৎ করে শুনতে পেলাম যে ওনার বাপ নিখোঁজ। আমরা এখন শুনছি তারাই বলছে যে নিখোঁজ হয়ে গেছে। অনেক আগে তারা হারিয়ে গেছে। কোথায় যে সারা হারিয়ে গেছে তা তো আমরা জানি না। 1 বছর নয়, 2 বছর নয়, টানা 11 বছর গাজীপুরের নিজ বাড়ি ছেড়ে কোথায় গেলেন মোহাম্মদ আলী? কুড়িগ্রামের শ্বশুর বাড়িতেও নেই এই পরিবারের 3 সদস্য। সম্ভাব্য যেসব জায়গায় থাকতে পারেন সেখানেও মিলছে না সন্ধান। শুরুতেই একটা রহস্যের জট তৈরি হচ্ছে, আর এই জট খুলতে চায় টিম 360 ডিগ্রি। আর এক্ষেত্রেই প্রথমেই চলে আসে মোহাম্মদ আলীর প্রথম স্ত্রী আর 5 ছেলের নাম। তবে এরই মধ্যে আমাদের সামনে চলে এসেছে আরো একটা নতুন চরিত্র।
টঙ্গীর মরকুন এলাকা। 11 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া মোহাম্মদ আলীর সাথে ফখরুল ইসলাম নামের এই ব্যবসায়ীর একটা আর্থিক লেনদেন ছিল। এই ফখরুলের কাছ থেকে 1,20,000 টাকা নেবার পর থেকেই নিখোঁজ হয়ে যান মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, ওনার কাছ থেকে আমি 1,20,000 টাকা পাই। তারপর ওনার 7-8 বছর কোনো খোঁজ খবর ছিল না। পরে ওনারে খুঁজতে আমি ওনার গ্রামের বাড়িতে যাই। গ্রামের বাড়িতে যাওয়ার পরে ওনার যে ওইখানে যেয়ে শুনি ওনার 2টা স্ত্রী, ওনার যে বড় ঘরের সন্তান যারা ছিল ওনারা আমার অনেক হুমকি দামকি দেয়। টাকা আদায়ের জন্য মোহাম্মদ আলীকে খুঁজতে গিয়ে একটা গোপন তথ্য জেনে যান এই ফখরুল ইসলাম, আর সেজন্যই ক্যামেরার সামনে সরাসরি কথা বলতে রাজি হলেন না তিনি। জানা যাক কি সেই গোপন তথ্য। স্থানীয় লোকদের কাছে খবর পাই ওনার 2য় স্ত্রী গ্রামের বাড়ি কুড়িগ্রামে। তারপর আমি কুড়িগ্রামে যাই। কুড়িগ্রামে যাওয়ার পরে আমি শুনতে পাই যে ওনারা নাকি মেরে ফেলা হয়েছে। তার মানে খুন হয়েছেন মোহাম্মদ আলী পরিবারের 3 সদস্য। কিন্তু কোথায়, কিভাবে খুন হয়েছে কোনো কিছুই ভালোভাবে বলতে পারলেন না এই ফখরুল ইসলাম। তবে সব তথ্য পেতে হলে যেতে হবে কুড়িগ্রামের চিলমারি উপজেলায়। গাড়ি ছুটছে কুড়িগ্রামের দিকে। যাওয়ার পথে আরো একটা নতুন তথ্য এলো টিম 360 ডিগ্রির হাতে। মোহাম্মদ আলী শ্বশুরবাড়ির লোকজন চিলমারি থেকে চলে গেছেন রাজীবপুরের চর সাজাইয়ের পাখিউড়া গ্রামে। রাজীবপুর থেকে সেই গ্রামে যেতে বিকল্প বাহনে চেপে বসতে হলো। শেষ পর্যন্ত মোহাম্মদ আলীর শ্বশুর বাড়িতে পৌঁছে গেল টিম 360 ডিগ্রি। এটা মোহাম্মদ আলীর 2য় স্ত্রী চায়না খাতুনদের বাড়ি। দেখা হলো মোহাম্মদ আলী শাশুড়ি জরিনা খাতুনের সাথে। ওখানে মেলা মানুষ আছে না, তারা কইছে যে তোমার মেঘ মেরে হালাইছে। শুনতে চাই ঘটনা আসলে কি ঘটেছে। কত যে চিকুর মারছে, যারা মারছে তাদের বাপ দোয়া দিছে, তাদের ভাই দোয়া দিছে যে আমি জামুগা দেশে গুনে দেশে থাকবো না, তবু মারা বাদানি মেরে হালাইছে। এই বৃদ্ধার কথা কতটুকু বিশ্বাসযোগ্য? তিনি তো আর সবকিছু নিজের চোখে দেখেননি। তার দাবি তিনি গাজীপুরে গিয়ে সবকিছু জানতে পেরেছেন। আমাদের প্রশ্ন হলো, তিনি সবকিছু জানার পরেও কেন থানায় গিয়ে মামলা করলেন না, কেন নিলেন না আইনের আশ্রয়? এর সবকিছুই জানতে চাই তার কাছ থেকেই। নিখোঁজের খবর পেয়ে জয়দেবপুর থানায় গিয়েছিলেন জরিনা খাতুন, কিন্তু কৌশলে থানা থেকে তাকে বাড়িতে নিয়ে আসেন মোহাম্মদ আলীর ছেলেরা। তেন পুলিশের কাছে যা হেরান কইলাম, কয় কি চাষি কি কন? কইলাম বাবা ওরা বলে বিচরা বাই করবো না, কয় কদিন না বেকার হারে তাহলে ফেরা আপনি আসবেন, না বেকার হারে হারা ফেরা আপনি আসবেন। তার মানে মোহাম্মদ আলীর সেই 5 ছেলের কূটকৌশলের কাছে হেরে যান জরিনা খাতুন। জরিনা খাতুনের মুখের কথাই তো আর প্রমাণ না যে মোহাম্মদ আলী সহ 3 জনই খুন হয়েছেন। সেজন্য টিম 360 ডিগ্রিকে যেতে হলো গাজীপুরের পাশন গ্রামে। তার এই ধরনের একটা ঘটনা নিজেরই ঘটায় থাকে, তাইলে তো হয়তো এটা একেবারেই মর্মান্তিক। কিন্তু গ্রামবাসী এখনো জানে তারা 3 জনই নিখোঁজ। তবে নিখোঁজ হলে তো জয়দেবপুর থানায় একটা সাধারণ ডায়েরি থাকার কথা। জয়দেবপুর থানায় টিম 360 ডিগ্রি। পুরনো নথিপত্র ঘেটে কোনো ধরনের সাধারণ ডায়েরির চিহ্ন পাওয়া গেল না এখানে। তবে 11 বছর পর টঙ্গী থানায় একটা সাধারণ ডায়েরি করেন সেই ফখরুল ইসলাম। আর 11 বছর পর জরিনা খাতুন উঠে এলেন দৃশ্যপটে। রহস্য উন্মোচনের সহায়তা চাইলেন র‍্যাব 1-এর কর্মকর্তাদের কাছে। আমার কিছু নেই, আমার মায়ের দিকে পাগল হয়ে গেছি, আমি পাগল হয়েছি না। আমার বৃদ্ধার অভিযোগটি আমলে নিলেন র‍্যাব কর্মকর্তারা। রহিমটাকে ভাইদের রমজানের ভাইরা 11 বছর আগের একটি ঘটনার একটি মাত্র সূত্র, তাও আবার রহস্যে ঘেরা। আর এই রহস্য জট খুলতে হলে দরকার দক্ষ লোকজন। তাই টিম 360 ডিগ্রির সাথে এবার যোগ হলো র‍্যাব 1। আমরা যৌথভাবে মাঠে নামতে চাই। ফিরছি একটা বিরতির পর।
ফখরুল ইসলামের একটা সাধারণ ডায়েরি ছাড়া আর কোনো তথ্য আমাদের হাতে নেই। নেই কোনো প্রত্যক্ষদর্শী, তবে আছে জরিনা খাতুনের একটা অভিযোগ। আর এই অভিযোগের সূত্র ধরে র‍্যাব 1 অভিযানে নামতে চায়, সাথে টিম 360 ডিগ্রি। ঘড়ির কাঁটায় তখন রাত ৩টা। গাজীপুরের বাসন গ্রামের উদ্দেশ্যে চলছে র‍্যাবের গাড়ি, সাথে টিম 360 ডিগ্রি। মাঝপথে এসে র‍্যাব এবং টিম 360 ডিগ্রি সদস্যরা একটা পরিকল্পনার ছক আঁকলো। তো আমরা ওই দুইটা বাসা থেকে ওই 5 জনকে আমরা পিক করবো। তার বড় ছেলেদের যে মামা, ঠিক আছে, তার সে একটা বাসায়, ওই বাসা থেকে মামাকে পিক করবো। পরিকল্পনা শেষে আবারও যাত্রা শুরু। মোড়ে এসে 3টি দলে ভাগ হয়ে গেল অভিযানকারী দলটি। একটি দল থেকে গেল এই মোড়ে। এবার শুরু হলো পায়ে হাঁটার পথ। দ্বিতীয় দলটি গেল রমজানের বাড়িতে। ঘর থেকে বেরিয়ে এলেন রমজান আলী। প্রথমেই তার বাবা, সৎ মা আর সৎ ভাইয়ের সম্পর্কে জানতে চাওয়া হলো। আমার বাবা দ্বিতীয় বিবাহ করে একটা বাচ্চা আছে, বাচ্চা লেগে কোথায় গেছে বলতে পারিনি। রমজানকে নিয়ে এবার যাওয়া হলো বাবুল আর হাসানের বাড়িতে। ভিতরে কি আছেন? বাবুলকে পাওয়া গেলেও টের পেয়ে যান আহসান। অভিযানকারী দলটির চোখ ফাঁকি দিয়ে আহসান পালিয়ে গেলেন। তৃতীয় দলটি আটক করলো আরফান আলী আর আকরাম আলীকে। এবার বাবুলের কাছে জানতে চাওয়া হলো নিখোঁজ হওয়া মোহাম্মদ আলী কোথায়। আমার বাবা হারানি গেছে। কতদিন আগে গেছে? তাও তো 10-12 বছর হবে। কোথায় গেছে? কোথায় হারিয়ে গেছে বলতে পারি না তো। কার কথা সত্য, জরিনা খাতুনের নাকি দুই ভাই বাবুল আর রমজানের? যদি দুই ভাইয়ের কথা সত্য হয়ে থাকে তাহলে মোহাম্মদ আলীর দ্বিতীয় সংসারের 3 সদস্য গেল কোথায়? আর যদি জরিনার কথা ঠিক হয়ে থাকে তাহলে লাশ কোথায়? এতগুলো প্রশ্ন যখন আমাদের সামনে ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই হাজির হলো একজন প্রত্যক্ষদর্শী। পাথরে মেরে ফেলাইছে, চাক্ষুষ দেখছি। এই প্রত্যক্ষদর্শীর কথার সূত্র ধরে টিম 360 ডিগ্রি, র‍্যাব 1 এবং ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল রওনা হলো তুরাগ নদীর তীরে, সাথে মোহাম্মদ আলীর সেই 4 ছেলেও। বাসন গ্রামের পাশেই এই নদীর নামই তুরাগ। মোহাম্মদ আলীর বাড়ি থেকে নদীর দূরত্ব 5 মিনিটের। নদীর তীরে এসেই আসল সত্য প্রকাশ করে দিল 4 ভাইয়ের এক ভাই। মারছিলেন কিভাবে? মারছি স্যার, আমার মারে অনেক অত্যাচার করতো। আমার পরে আমার বিয়ে করছে, আমার মায়ের ভাত দিত না, কাপড় দিত না, আমার এই জিতে স্যার আমি। পাশে থাকা এই ভাইটিও এবার স্বীকার করলো কিভাবে কি ঘটেছিল। কথা কাটাকাটি করতেছে, কাটাকাটির সময় ওই করছে কি একটা থাপড় দিছে স্যার, জোরে একটা থাপড় দিছে। থাপড় দেওয়ার পরে আব্বা অজ্ঞান হয়ে গেছে।
তখন হয়ে গেছে পরে তারপরে ওরা মনে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মারছে। সৎ মারে আমার মেজো ভাই আর বড় ভাই। আমি স্যার অনেক করছে, অনুরোধ করছি, আমার কথা শুনে আমিও মারছি স্যার। আমি একটা সাপোর্ট দিছি মায়ের, তারপরে আমি তো অজ্ঞানের মতো হয়ে গেছি গা। তারপরে বড় ভাই আর ওই যেটা হয়েছে বলাইছে যেটা, এটা স্যার ওই রকমই এই লাগতে আছে, শ্বাসরোধ করে মারছে স্যার। এবার দেখিয়ে দিলেন কিভাবে লাশগুলো নদীতে ফেলা হয়েছিল। আরো নিচু ছিল স্যার, একটু পানি কম ছিল, আরো 1 হাত পানি কম ছিল। এবার শুরু হলো লাশের আলামত তল্লাশির অভিযান। এতদিন পর লাশের আলামত না পাওয়ার পেছনে একটা ব্যাখ্যা দিলেন ডুবুরি দলের এই সদস্য। অ্যাকচুয়ালি 10-12 বছর হয়ে গেছে তো, আর নর্মালি দেখা গেছে আপনার আমরা তো 72 ঘন্টা 1 সপ্তাহ হতে পারে, আর পানি নিচে এটা আমি বলতে পারতেছি না। তো আমি যতক্ষণ খোঁজ করছি ততক্ষণ আমি এরকম সন্ধান পাইনি। লাশের কোনো চিহ্ন খুঁজেই পাওয়া গেল না। নদীতে এত দীর্ঘ সময় পর সেটা না পাওয়ারই কথা। একইভাবে শনাক্ত করা গেল না লাশ ফেলে রাখার জায়গাটাও। তবে খুলে গেল রহস্যের জট। আমাদের প্রশ্ন হলো, কি এমন ঘটনা ঘটেছিল যে 5 ভাই মিলে নিজের বাবা মাকে হত্যা করেছিল? ফিরছি একটা বিরতির পর। ছেলের হাতে বাবা খুন, এমন শিরোনাম আপনার চোখ এড়িয়ে যাবার কথা নয়। আর এসব খবরের ভেতরে ঢুকলেই দেখা যায় ছেলে হয় মাদকাসক্ত, নয়তো সম্পত্তি নিয়ে মনের মধ্যে লুকিয়ে থাকা ক্রোধ। আচ্ছা, এই 5 ভাই মাদকাসক্ত ছিলেন নাকি সবকিছুর মূলেই রয়েছে সম্পত্তি? আসামিদের স্বীকারোক্তি পাওয়ার পর র‍্যাব 1 সংবাদ সম্মেলন করে। এখন আপনি কি চান? বাবা, আমি আপনাদের কাছে বিচার চাই, উত্তর খুঁজে আমাকে দিন। আমার বেটা পুরান নেই, আমি স্বামীটা কষ্ট। ঘটনার বিবরণ দিলেন র‍্যাব 1-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। সৎ মাকে জমি লিখে দেয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি এবং ঝগড়াঝাটি শুরু হয়। রাতের অন্ধকারে তারা বাবা এবং মাকে হত্যা করে এবং তার সৎ ভাইকে সিলেটের শাহজালাল মাজারে ফেলে আসে। তার কথা সূত্র ধরে টিম 360 ডিগ্রি এবার যেতে চায় সিলেট শাহজালাল মাজারে। সিলেট শাহজালাল মাজার শরীফে পৌঁছে গেল টিম 360 ডিগ্রি। 11 বছর আগে এখানেই রেখে যাওয়া হয় ইমরানকে। 4 বছরের ইমরান এখন 15 বছরের কিশোর। নিশ্চয়ই বদলে গেছে তার শরীরের গড়ন। শিশু বয়সের সেই ছবি হাতে আমরা খুঁজতে থাকি ইমরানকে। 11 বছর বেশ লম্বা সময়, চেনাও সহজ নয়। আমরা চিনতে চাই, খুঁজে বের করতে চাই। আমার দৃষ্টিতেও আসে নাই। আমি তো প্রায় দিন প্রতিদিনই এখানে চক্কর দিই। অনেক লোক আসে তো, অনেক হারিয়ে যায় ভিড়ের মধ্যে। এখান থেকে কোনো খারাপ দিকে যাওয়ার কোনো কথা। টিম 360 ডিগ্রি এবার খবরের কাগজে ছবি ছাপিয়ে ইমরানের সন্ধান চাইল। এখনো ইমরানের কোনো খোঁজ মেলেনি। র‍্যাব অবশ্য এখনো ইমরানকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এই ইমরানকে পেলেই হয়তো জানা যাবে কিভাবে তার বাবা মাকে খুন করেছিল তারই 5 ভাই। ইমরানের সন্ধান না মিললেও তার 5 ভাইয়ের কাছ থেকেই জানা গেছে পুরো ঘটনার আদ্যোপান্ত। ক্রোধ ছিল মূলত বাবার উপর। ক্রোধের সূত্র সম্পত্তি। সৎমা চায়না খাতুন আর সৎ ভাই ইমরানকে 20% জমি লিখে দেয়াই ছিল সন্তানদের চোখে বাবার অপরাধ। জমি দিতে অস্বীকৃতি জানালে বাবা মোহাম্মদ আলীকে চর মারেন ছেলে আকরাম আলী। এরপর আকরাম আর আরফান আলী বাবার মুখে বালিশ চাপা দেন, আর হাসান আলী চেপে ধরেন তার বাবার পা। সৎমা চায়না খাতুনকে বালিশ চাপা দিয়ে মারেন বাবুল হোসেন।
আর মায়ের পা চেপে ধরেন বড় ছেলে রমজান আলী। এবার শুনুন প্রত্যক্ষদর্শীর বক্তব্য, যিনি খুব কাছ থেকেই দেখেছিলেন পুরো ঘটনা। ইটার ফাঁক দিয়া আমি ফুসকি দিছি, তারপরে দেখা যায় যে ওরা ভাইয়েরা মানে পুরোপুরি ফেস বোঝা যাইতেছে না, যেই করতেছে আমার বাপরে ধরতেছে। উনি বলতেছে যে আমার সাইরা দে, তবে জায়গা সম্পত্তি আমি সব দিয়ে দেবো। তবুও তার ছেলেরা কোনো কথা মানতেছে না মানার পরে তার এক ছেলে বালিশ মুখের মধ্যে চাপানো ধরছে। তারপর যখন সাউন্ড শব্দ হয় না, তখন করলো কি, এই গলার উপরে পা দিয়ে দাঁড়িয়ে ওয়াল ধরে রাখছে। তার কিছুক্ষণ পরেই তার ওয়াইফকে এক ছেলে বলল যে এরকম করে। যখন এই কথা শুনলাম যে তারে ধাপ ধুপ মার শুরু করছে, তখন আমি গেলাম ভয় পাইয়া, তখন আমি ওই জায়গা থেকে চলে গেলাম। কিন্তু 11 বছর ধরে কেন গোপন রেখেছিলেন অবিশ্বাস্য গল্পের মতো এই নারকীয় ঘটনা? একটাই কারণে, কারণ ভয়। কারণ তার ছেলেরাই তাকে ছাড় দিতেছে না। তখন যদি আমাকে দেখে তাহলে তো আমারও ছাড় দিব না। এত দীর্ঘদিনই আমার মনের ভিতরে এই চিন্তা যে ওকে একটা বিচার হোক। ঘটনা জানাজানির পর ক্ষোভ প্রকাশ করেন কুড়িগ্রামের রাজীবপুরবাসী। হত্যার প্রতিবাদে তাকে ফাঁসি দাও। আর গাজীপুরের বাসন গ্রামের মানুষেরও একই দাবি। মা এবং বাবাকে মেরে নদীতে ফেলে দিয়েছে, তাহলে এটার উপযুক্ত বিচার হওয়া উচিত। কঠিন শাস্তি, তার কঠিন শাস্তি হওয়া দরকার। যে অপরাধ করছে তাদের পাপের বিচার হবে। জবানবন্দি থেকে কথা বলে ওরা বলে, তাহলে তো অবশ্যই নিশ্চিত ঘটনা, যেহেতু ওদের জবানবন্দি থেকে আসছে। তো সেই হিসাবে এটা তো পিতামাতার জন্য খুব একটা দুর্ভাগ্যের ব্যাপার। শেষ পর্যন্ত 11 বছর পর উদ্ঘাটিত হলো এই ঘটনার আদ্যোপান্ত। আমরা জানতে পেরেছি এই ঘটনাটির ধামাচাপা দিতে স্থানীয় বেশ কয়েকজন জড়িত ছিলেন। প্রিয় দর্শক পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখেন বাবাকে কিভাবে সন্তান মেরে মাইরা তারপরে তার সম্পত্তি নেওয়ার জন্য, এটা নিয়ে কি ভাই, কিচ্ছু না। কিভাবে আপনি বিশ্বাস করবেন? ছেলে বাবাকে বিশ্বাস করে না, বাবা ছেলেকে বিশ্বাস করে না, এই যুগে কিভাবে চলবেন? সবাই আর কি আমরা সতর্ক হয়ে চলবো, আর এরকম ঘটনা যেন না ঘটে সেই জন্য আমরা সবসময় সতর্ক থাকবো ইনশাল্লাহ। আর আমরা চেষ্টা করবো যে আর কি সবসময় মানে সবাই ভালো উপদেশ দেওয়ার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক দেবেন। আর মনে করেন যে আপনারা সবসময় সতর্ক থাকবেন। আপনার আশেপাশে যদি কোনো সময় এরকম ঘটনা ঘটে, অবশ্যই সাহস করে মানুষকে প্রতিহিত করবেন। তাছাড়া মানুষ মানে যে আরো অন্যায় করে সাহস পাবো, কিন্তু দিন দিন অন্যায় আরো বাড়বো, কমবো না, বুঝছেন? প্রিয় দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।